গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ গো, পুজোর আয়োজন কত দূরে এগোলো? এই তো প্রায় শেষের মুখে গো। এবার যে মণ্ডপ হচ্ছে না, দেখলে একেবারে টেরা হয়ে যাবে। হ্যাঁ, ও মা, তাই নাকি? তা সকলকে পেট ভরিয়ে মায়ের প্রসাদ খাওয়ানো হবে তো? হবে হবে, সব হবে। তার উপর এবার আমাদের মধ্যে প্রতিযোগিতারও ব্যবস্থা থাকবে। আমাদের মধ্যে মানে? মানে আমাদের সভাসদদের মধ্যে যে জিতবে, মহারাজ তাকে 100 মোহর পুরস্কার দেবেন। ভাবছি পুরস্কারটা যদি জিততে পারি তাহলে 100 মোহর পাওয়া যাবে। তা কি প্রতিযোগিতা হবে শুনি? সেটা এখনো ঠিক হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা, বলছি মহারাজ শুধু তোমাদের মধ্যে প্রতিযোগিতা করবেন কেন? তিনি তো আমাদের মানে মেয়েদের মধ্যেও একটা প্রতিযোগিতা করতে পারেন। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। ঠিক আছে ঠিক আছে, আজকেই মহারাজের কাছে কথাটা পারবো, বুঝলে? তাহলে খুব ভালো হয় গো। আমরা মেয়েরা সকলে মিলে কত আনন্দ করে প্রতিযোগিতায় নামবো। সে না হয় নামবে, কিন্তু কিসের প্রতিযোগিতা করতে চাও শুনি? আমরা মেয়েরা যেটা রোজ দুবার করি। বুঝতে পেরেছি, রান্নার। ধুর, ঘোড়ার ডিম বুঝতে পেরেছো? তাহলে কি বলো তো? শঙ্খবাদন গো, শঙ্খবাদন। শঙ্খ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খুব ভালো কথা বলেছো তো। ঠিক আছে, মহারাজকে বলে আমি ঠিক রাজি করাবো। আমিও তাহলে তোমাকে মনের মতো রেঁধে খাওয়াবো। কিন্তু কি নিয়ে আমাদের প্রতিযোগিতা করা যায় সেটা তো কিছুতেই মাথায় আসছে না। মহারাজ তো আমাদেরও উপায় ভাবতে বলে দিয়েছেন। কি নিয়ে কি নিয়ে কি নিয়ে? রে, তোরা এই অবেলায়? এই সময় না এলে কখন আর আসবো বলো? তুমি তো রাজবাড়ির কালী পুজো নিয়ে খুব ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে, বল কি জন্য এসেছিস? কালী পুজোতে বাজি পোড়াতে হবে না, তার জন্য টাকা দাও। আহা, সে না হয় দেবো, কিন্তু খবরদার কোনো শব্দবাজি ফাটাবি না কিন্তু। না না, ওই বোমা পটকা আমরা কিনবই না। দুম দাম শব্দ কানে বড্ড লাগে। যাক, এটা যে বুঝতে পেরেছিস তার জন্য সকলকে 1 টাকা করে বেশি দেব। তাই এবার বলতো, কি বাজি কিনবি তোরা? তারাবাজি, সাপবাজি, চরকি আর রং মশাল। রং মশাল? এই তো উপায় পেয়ে গেছি। দাঁড়া, টাকা নিয়ে আসছি, একটু দাঁড়া। কত করে দেবে গো দাদু? ভেবেছিলাম 1 টাকা করে দেবো, কিন্তু ওই যে কথা দিয়েছি একটা বেশি, তাই 2 টাকা করেই পাবি তোরা। আহ, তুমি কি ভালো গো দাদু, কি ভালো। গোপাল দাদুর জবাব নেই। এই যে, প্রতিযোগিতার কোনো উপায় কি তোমরা ভেবেছো? কাল সারা রাত দু চোখের পাতা এক না করে ভেবেছি মহারাজ। তা ভেবে কি উপায় পেলে? এখনো পাইনি মহারাজ। মাথার মধ্যে উপায়টা ঝিলিক দিয়েই কেমন যেন মিলিয়ে যাচ্ছে। থাক থাক, আর বলতে হবে না। তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। গোপাল, তুমি কি কোনো উপায় ভেবেছো? ভেবেছি মহারাজ, জানি না সেটা আবার সকলের পছন্দ হবে কিনা। না, তবুও বলো। ভাবছি মহারাজ, আতশবাজির প্রতিযোগিতা করলে কেমন হয়? ধরুন রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। এই, তোমরা সকলে রাজি তো? এই প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারছি না মহারাজ। কেন? কেন আবার? রং মশলা তৈরি করার মেলা হ্যাপা। ওরা গন্ধ কাঠকয়লা গুঁড়ো করে ছেঁকে তাতে চুন আর লোহা চুন মেশাতে হবে। বাপ রে বাপ, সে খুব পরিশ্রমের কাজ। তার উপর রং মশাল তৈরির জন্য ভালো ভাগ না জানলে করবোটাই বা কি করি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে এক কাজ করা যাক, বাজারে গিয়ে ভালো বাজির দোকান থেকে আমরা রং মশাল কিনে নেব, আর সেই দিয়েই হবে প্রতিযোগিতা। ও ভালো বলেছো। তাহলে ওই কথাই রইলো, তোমাদের প্রত্যেককে আমি 5টা করে টাকা দেব। ওই টাকা দিয়ে খুব বড় দেখে রং মশাল কিনে আনবে, আর যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় জিতবে। দীপাবলির শুভ সন্ধ্যায় আমরা পোড়াবো বাজি। গোপালের এই প্রস্তাবে মহারাজ হলেন রাজি। মহারাজ, আমি আর একটা কথা বলতে চাই। বলো বলো। মানে
আপনার বৌমা বলছিল যে ওই মহিলাদের জন্যও যদি একটা এরকম প্রতিযোগিতার আয়োজন করা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মহিলাদের জন্য প্রতিযোগিতা? তা কিসের প্রতিযোগিতা? খুব ছোটখাটো একটা প্রতিযোগিতা, যেমন ধরুন ওই শঙ্খবাদন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। মানে যাকে বলে ভালোর ভালো, বিশ্বের ভালো। সত্যি কথা বলতে কি, এর থেকে ভালো আর হয় না। শঙ্খধ্বনি হলো মঙ্গলের প্রতীক, আর বাড়ির লক্ষ্মীরা এসে শঙ্খ বাজালে মা কালী খুবই সন্তুষ্ট হবেন। তাহলে তাই হোক, সকলে যে যার বাড়ি গিয়ে গিন্নিদের তৈরি হতে বলো। দেখবো কার ফুয়ের জোর বেশি। যে জিতবে তোমাদের রানীমা তার হাতে 50টি মোহর তুলে দেবেন। যাও যাও, এখন সকলে খুব মনোযোগ দিয়ে পুজোর আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? বাবা রে বাবা, বাড়িতে পা দিতে না দিতে এত চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? জানো না আমার বুকের ব্যায়ামও বেশি শব্দে বুকের ভেতরটা কেমন ধরফর করে। আরে চেঁচাচ্ছি কি আর সাধে? সব কথা শুনলে তুমিও না আনন্দে চেঁচাতে শুরু করবে। তাহলে শোনাও তোমার আনন্দের কথা। আমাদের কপাল যে চড়চড় করছে গিন্নি। মানে? কালী পুজোর রাতে 100 আর 50, মানে ঝনঝনে 150টা মোহর চলে আসবে আমাদের ঘরে। রং মশাল জ্বালিয়ে আমি পাবো 100, আর শাঁখ বাজানো প্রতিযোগিতা জিতে তুমি পাবে 50। ওরে বাবা, শাক! তাহলে তো আমি কিছুই পাবো না। কেন কেন পাবে না কেন বলছো? জানো না আমার বুকের ব্যায়ামও, শাঁখে ফু দিলেই যে আমার বুকের ভেতরে হাঁপ ধরে। না না বাবা, আমি ওসব পারবো না। পারবে না কেন? হ্যাঁ, পারলে যে স্বামীর ঘরে 50 মোহর আসতো। অপদার্থ বউ একটা। যাও যাও, ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো গে, যাও। হ্যাঁ বাবারে, তাই যাই। তোমার সঙ্গে বক বক করতে গিয়ে আমার বুকটা কেমন ধরফর করতে শুরু করে দিল। ঝনঝনে 50টা মোহর হাতের মধ্যে এসেও কেমন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ওই 100 মোহর তো ছেড়ে দিলে চলবে না। যেমন করেই হোক রং মশালের প্রতিযোগিতায় আমায় জিততেই হবে। কিন্তু কি করে জিতবো? সকলেই তো 5 টাকা দামের রং মশাল কিনে আনবে, আর এগুলো তো ওই একই রকম জ্বলবে। এ দুষ্টু সরস্বতী, মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি দিয়ে দাও মা গো। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। হ্যাঁ, বলুন বলুন, কি বাজি দেখাবো? এবার যা সমস্ত বাজি এনেছি না, কৃষ্ণনগরে আর কোনো বাজির দোকানে এমন পাবেন না। ভালো রং মশাল আছে? আছে মানে, এবার যে রং মশাল আমি আনিয়েছি, আশেপাশে কোনো দোকানেই এরকম রং মশাল দিতে পারবে না। যেমন তার ঝলকানি তেমন জ্বলবেও অনেকক্ষণ ধরে। বাহ, খুব ভালো। তা দাম কত করে পড়বে? দামটা একটু বেশি, প্রতি রং মশাল 5 টাকা করে। বাহ, মহারাজ তো 5 টাকায় দিয়েছেন। আচ্ছা, এরকম রং মশাল তোমার দোকানে কটা পাওয়া যাবে? আগে গোটা 10। আচ্ছা, এর আগে এই রং মশাল কেউ কি কিনে নিয়ে গেছে? আগে না, 2-1 একটু দরদাম করে গেছে বটে, তবে দাম একটু বেশি তো, তাই কেউ আর নেয়নি। অন্য কোনো দোকানে কি এরকম রং মশাল আছে? আগেই তো বললাম, একমাত্র আমার দোকান ছাড়া আশেপাশে কোনো দোকানেই এই রকম রং মশাল দিতে পারবে না। তাহলে সব কটা রং মশাল আমাকে দিয়ে দাও। দিচ্ছি। আমি দিচ্ছি। আজই রং মশাল কিনে নেবে? হ্যাঁ, আগে ভাগেই কিনে নেওয়া ভালো, বুঝলে?
এরপর চন্মনে রোদে তাতিয়ে নিয়ে পোড়ালে দেখবে কেমন রোশনাই ছাড়ে। কোন দোকানে যাবে বলো তো? কেন, কৃষ্ণনগরের সব থেকে প্রাচীন আর প্রসিদ্ধ আতশবাজির দোকানে। ওখানকার মতো আতশবাজি কোথাও পাওয়া যায় না। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে গিয়ে কিনে আনবো। আচ্ছা আচ্ছা, প্রতিযোগিতায় তো পোড়াবে একটা, তাহলে এতগুলো আনলে কেন? বুদ্ধি গিন্নি, একেই বলে বুদ্ধি। আসলে এত বড় রংমশাল সারা কৃষ্ণনগরে একটা মাত্র দোকানেই ছিল, আর ছিল এই 10টা। তাই গ্যাঁটের পয়সা খরচা করে সব কটাই কিনে ফেললাম। সে তো বুঝলাম, কিন্তু এতগুলো কেন কিনলে সেটাই তো বোধগম্য হলো না। ঘটে বুদ্ধি থাকলে ঠিকই বোধগম্য হতো। আরে বাবা, সবগুলো কিনে নেওয়ার ফলে বাকিরা আর এত বড় রংমশাল পাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। অগত্যা তখন সকলে কিনে আনবে কম দামের ছোট ছোট রংমশাল, আর সেগুলো জ্বলতে না জ্বলতেই ফুস করে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সকলের শেষ হয়ে গেলেও তোমার এই রংমশাল অনেকক্ষণ ধরে চলবে, তাই তো? আর শুধু জ্বলবেই না, সকলের বুকে জ্বালা ধরিয়ে আমার হাতে এনে দেবে ঝনঝনে 100 মোহর। হ্যাঁ, বাবা গো বাবা, তোমার কি বুদ্ধি, কি বুদ্ধি! বলুন কি বাজি কিনবেন বলুন। রংমশাল, শোনো, সব থেকে বড় রংমশালটা দেখাও তো। সব থেকে বড় রংমশাল? সব থেকে বড় রংমশাল তো হবে না। কেন? একটু আগে মন্ত্রী মশাই এসে 5 টাকা দামে সব বড় রংমশাল নিয়ে চলে গেছেন। সে কি, সব কটাই নিয়ে চলে গেছেন? আগে হ্যাঁ, মন্ত্রী মশাই চলে যাওয়ার পর পর একে একে সেনাপতি মশাই, রাজবৈদ্য, রাজপণ্ডিত, সভাকবি সকলেই এসেছিলেন, কিন্তু না পেয়ে 2 টাকা দামের মাঝারি রংমশাল নিয়ে গেছেন। আচ্ছা, কালকের মধ্যে কি এনে দিতে পারবে? না গোপাল বাবু, সেটা তো আর সম্ভব নয়। আসলে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো, তাই। মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, তোমার দোকানে 1 টাকা দামের রংমশাল আছে তো? আচ্ছা, সেগুলো কেমন? সেগুলো ভালো, তবে বুঝতেই তো পাচ্ছেন যেহেতু দাম কম তাই আকারেও ছোট। ঠিক আছে ঠিক আছে, ওই 1 টাকা দামের ছোট রংমশালই আমাকে 5টা দাও। কত বাজি হলো বল? সকলের বাজি এক করে কাল আমরা সারা সন্ধে ধরে পোড়াবো। খুব মজা হবে তাহলে। মজা তো হবেই, মণ্ডপে গিয়ে পুজো দেখা, ভোগ খাওয়া, আর তারপর বাজি পোড়ানো। তারপর আবার প্রতিযোগিতা। হ্যাঁ, মা আর দিদাদের শাঁখ বাজানো, আর গোপাল দাদুদের রং মশাল। তার মানে মজাই মজা। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। তখন থেকে দাওয়ায় বসেছে, কি করে চলেছে বুড়ো কে জানে। যাই একবার দেখে আসি। বলি তখন থেকে এটা কি হচ্ছে শুনি? ছোট ছোট রংমশাল থেকে বারুদ বের করে এই দেখো, কেমন একটা লম্বা রংমশাল তৈরি করে ফেলেছি। রংমশাল যত লম্বা হবে তত বেশি সময় ধরে জ্বলবে। এতে লাভ? লাভ লোকসান তো বুঝবে প্রতিযোগিতার দিন গিন্নি। বাজাও বাজাও বুটির মা, আরো বেশিক্ষণ ধরে বাজাও, দেখবো দেখবো। আর পারলাম না। রোজ সকাল সন্ধ্যে বাড়িতে শাঁখ বাজানো এক কথা, আর এই শাঁখ বাজানো, ও বাবা কি কষ্ট। ভেবেছিলাম অনেক আসবে, কিন্তু তোমরা এলে মাত্র 2 জন, তুমি
আর গোপাল বউ, তা গোপাল বউ এবার তোমার পালা। সাবাস গোপাল বউ, সাবাস! এই না হলে তোমার দম। সাবাস! গোপালের বউ শঙ্খ বাজানো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই নাও গোপাল বউ, তোমার পুরস্কার। আচ্ছা বলি, বাজানো ভালো হয়েছিল রানীমা? খুব ভালো হয়েছিল, খুব। ভালো বলে ভালো, কান মাথা একেবারে খেয়ে নিচ্ছিল। দেখেছেন রানীমা কেমন করে বলছে? ওর কথা বাদ দাও, তবে পুঁটির মা তোমাকেও বঞ্চিত করব না। প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছো তখন তুমিও কিছু পাবে। এই নাও, 15 মোহর আছে এতে, নাও। আপনার কত দয়া। এবার হবে আজকের সেরা আকর্ষণ, রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। মন্ত্রী, এগিয়ে এসো। তুমি রং মশালে আগুন দেবে আর আমি গুনে যাব। নাও নাও, ধরাও ধরাও। বাহ, কি সুন্দর! 1 2 3 4 5 6 7 জ্বালিয়ে নাও, জ্বালিয়ে নাও ষড়যন্ত্রী মশাই। তুমি কিন্তু আজ বধ হবে আমার হাতে। তোমার সব জারি জুরি আজ শেষ করব আমি। 23 24 24 কোনা অবধি মন্ত্রীর রং মশাল চলেছিল। এবার কে আসবে? এগিয়ে এসো। 5 টাকায় কেনা রং মশালের কাছে আমার 2 টাকার রং মশাল শিশু মহারাজ। না মহারাজ, আমি আর লোক হাসাবো না। হ্যাঁ, যা জব্বর চাল চেলেছি না, ওই চালে সব ব্যাটা কুপোকাত হয়ে যাবে। কে আসবে? এসো। না মহারাজ, আমরা হার মেনে নিচ্ছি। আমি তো এত সহজে হার মেনে নিতে পারি না। আমি শেষ অবধি লড়ে যাব। কি বলে দেখো, হাতে রং মশাল না নিয়েই লড়ে যাবে। গুলটে, নিয়ে আয় তো। আরে, এত লম্বা রং মশাল পেটমুটোটা কোথায় পেল? নিন মহারাজ, গুনুন। 1 2 3 4 26 27 28 গোপাল দাদু, গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু! গোপাল প্রতিযোগিতা জিতে গেছে। তার মানে গোপাল পাবে 100 মোহর। এটা কি করে হলো? এত বড় রং মশাল গোপাল পেল কোথায়? খুব সোজা মন্ত্রী মশাই। একটা সরু আর লম্বা খোলের মধ্যে 5 টাকায় কেনা 5টা রং মশালের মশলা ভরে দিয়েছিলাম। কারণ আমি জানতাম রং মশাল যত লম্বা হবে তত তার আয়ু। মন্ত্রী মশাই, আপনি ডালে ডালে চললে আমিও যে চলি পাতায় পাতায়। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এবারেও গোপালের কাছে হেরে গেলাম। হায় হায়। হ্যাঁ, যার জন্যে তোমাদের সকলকে আজ রাজসভায় হাজির হতে বলেছি। সবাই আর হাজির হয়েছে কই মহারাজ? গোপাল তো আজও গড় হাজির। গোপাল তার শ্যালকের বিয়ের ভোজ খেতে শ্বশুর বাড়ি গেছে। উমা, গোপালের কি ভাগ্য, নিত্য রোজ খেয়ে বেড়ায় ভোজ। এসব কথা ছেড়ে আসল কথা এবার আসা যাক। সামনেই তো কালী পুজো। হ্যাঁ মহারাজ, হাতে আছে মাত্র 7টা দিন। অন্যান্য বারের মতো
এবারেও জাঁকজমক করে পুজো হবে তো? অবশ্যই হবে। জাঁকজমক করে পুজোর সাথে নরনারায়ণ সেবাও হবে। পুজোর রাতে কৃষ্ণনগরের সকল প্রজারা ভোগের প্রসাদও পাবে। খরচের ব্যাপারটা ভেবে দেখেছেন তো? নিশ্চয়ই ভেবে দেখেছি। আর গোপালের বুদ্ধিমতো প্রতি মাসে রাজকোষে কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি। ভারী আশ্চর্যের ব্যাপার তো, আপনি রাজকোষে টাকা জমালেন আর মন্ত্রী হয়ে আমি সেটা জানতে পারলাম না। তুমি জানলে তো দুদিনেই ওই টাকা ফুরুত করে দিতে। হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের যা হাত টান। খবরদার সভাকবি, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এ বাবা, রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি এমনি বললাম, দুষ্টু। শোনো, এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা। রাজপণ্ডিত, তোমার ওপর কিন্তু মায়ের পুজোর ভার। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, মায়ের পুজোর কোনো ত্রুটি হবে না। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা, আর পুজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্বে থাকবে গোপাল আর বিজ্ঞানী। রাজবৈদ্য, তুমি থাকবে মণ্ডপ সজ্জার দায়িত্বে। আর আমি কি সামলাবো? তুমি সামলাবে নিজেকে। বিদ্রুপ করছেন মহারাজ? আরে দূর, বিদ্রুপ করব কেন? তুমি আর আমি ঘুরে ঘুরে সব কিছু তদারকি করে বেড়াবো। হ্যাঁ, কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়ে যেও। হ্যাঁ বাবু, আরেকটু দি। দেবে? তা কি আছে তোমার ওই বালতিতে? আগে পাঁঠা। তা কিরকম পাঠা? গাছ পাঠা নাকি মাঠ পাঠা? আগে মাঠ পাঁঠা। তাহলে দাও। আহা, করো কি বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু। তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না। হ্যাঁ, পুরো বালতি পাঁঠা। এখন বয়স হয়েছে তাই, না হলে বলতাম গোটা পাঁঠাটাই বসিয়ে দিয়ে যাও। এই খবরদার বলছি, এত মাংস তুমি খাবে না। হ্যাঁ, বিরক্ত করো না গিন্নি, বিরক্ত করো না। ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না গিন্নি। তাই বলে এই বয়সে তুমি এক বালতি পাঁঠার মাংস খাবে? হ্যাঁ, আহা, বাধা দিস না মা, বাধা দিস না। জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে, তাই খেতে দে। ব্যাস হয়ে গেল। শাস্ত্রে বলেছে শাশুড়ি মানে মা, তা মাতৃ আজ্ঞা কি অমান্য করা যায় গিন্নি? দাও ভাই, দাও, পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যাও। হ্যাঁ, খাও জামাইবাবু, খাও, পেট ভরে খাও। তোমার একমাত্র শ্যালকের বিয়ে বলে কথা। খাও। তবে শুধু সামনে কালী পুজো বলে আজকেই চলে যেতে হবে, না হলে আরো কটা দিন থেকে দেখিয়ে দিয়ে যেতাম ভোজ খাওয়া কাকে বলে। আজকেই চলে যেতে হবে? সে আবার কি? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, আজকেই চলে যেতে হবে। রাজবাড়ির পুজো বলে কথা, মহারাজ ওর ওপর কত দায়িত্ব দিয়েছেন। কালী পুজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে। আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পুজো হয়, নরনারায়ণ সেবা হয়। আসিস কিন্তু। লোকমুখে শুনেছি বটে। নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে। হ্যাঁ, একেবারে ভাই ফোঁটা সেরে ফিরবি খন। হ্যাঁ, ঠিক আছে, সে না হয় দেখা যাবে। ও জামাইবাবু, তুমি এখন খাও তো, খাও। হ্যাঁ, খাচ্ছি। খবর পাঠানো সত্ত্বেও ব্যাটার ছেলেদের এখনো দেখা নেই। এসে গেছি মন্ত্রী মশাই। এত দেরি করলি কেন? হ্যাঁ, দিন সব লাট সাহেব বনে যাচ্ছিস নাকি? লাট সাহেব কি খুব বড় কোনো সাহেব? হ্যাঁ, খুব বড় সাহেব। তাহলে নিশ্চয়ই তার খুব দাম। দাম তো বটেই। কি মজা! কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায়, আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায়। কি মজা, তাই না? আচ্ছা, এসে স্টক প্রক্রি করে যাবি নাকি কাজের কথা কিছু শুনবি? হ্যাঁ, সে তো শুনবই। কিরে ঘটা, শুনবি না? হ্যাঁ, শুনবই তো। এবারে কাজটা কিন্তু খুব কঠিন। আচ্ছা, আজ অব্দি কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি? কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা। করতে পারলে কিন্তু মোটা বকশিস পাবি। এ তো আপনি বরাবরই বলেন, কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জোটে লবডঙ্কা।
না না, এবারে আর সেসব কিছু হবে না। কাজ করবি, হাতে হাতে পয়সা পাবি। ঠিক আছে, বলুন বলুন কি করতে হবে বলুন। বাবা, এ তো খুব ঝঞ্ঝাটের কাজ। ঝঞ্ঝাট তো বটেই, তবে কষ্ট না করলে কে আর কেষ্ট পায় বল। যা যা, বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা সেরে ফেল দেখি। এই দুজনকে আজ খাবো। আরে মোটকে রক্ত শুষে খাবো। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এদের পকেটগুলো হাতরে দেখ, চাবিটা কোথায় রেখেছে। এই তো চাবি। চল তাড়াতাড়ি কোষাগারের দরজা খুলে কাজটা সেরে ফেলি। ধুর, সব হয়েছে তোমার জন্য, তোমার জন্য। আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। ওহ বাবা রে। আচ্ছা, এতে আমার দোষটা দেখলে কোথায়? মানছি ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো? বাবারে বাবা, বাবারে বাবা। ওহ ওহ, এই সারা রাত জাগার পর এখন কিন্তু বাড়ি গিয়েই ভাত বসাতে পারবো না। হ্যাঁ, ওরে বাবা, ঠিক আছে রান্না করতে হবে না, ওই মুড়ি আর দই দিয়ে ফলার করব। এই মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে কারা যেন মাটি কোপাচ্ছে না? না, নেমে একবার দেখতে হচ্ছে। খবরদার গাড়ি থেকে নামবে না বলছি। কে কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি? হ্যাঁ, যেমন বসে আছো চুপটি করে বসে থাকো। মহারাজ 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 মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রোজকার মতো আজ সকালে কোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি কোষাগারের দরজা খোলা, আর গত রাতের রক্ষীরা কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি? চলো তো দেখি। দেখুন মহারাজ, দেখুন। যাও, শিগগিরই জল এনে এদের চোখে মুখে ছেটাও। সর্বনাশ! সিন্ধুক খালি, ভেতরে কোনো টাকা পয়সাও নেই। সব টাকা তো আমি কালী পুজোর জন্য রেখে দিয়েছিলাম। কে নিয়ে গেল? হায় হায় হায়, এখন আমি কি করব? আমি কোথায়? ওরে হতভাগা, জ্ঞান হারিয়ে কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। দেখ তোদের সামনে কে দাঁড়িয়ে আছে, দেখ। মহারাজ আপনি এসেছেন? এতদিন রাত জেগে কোষাগার পাহাড়ে দেবার কাজ করে আসছি মহারাজ, কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন ঘটেনি। রাত তখন গভীর, হঠাৎ দেখি সামনে দুটো ভূত। তারা বললো আমাদের ঘাড় মোটকে রক্ত চুষে খাবে। না, তারপর আর কিছু মনে নেই মহারাজ। এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে। এখন যে কি করে কালী পুজো হবে কে জানে। যাও, এক্ষুনি সব পারিষদদের খবর দাও, সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে। ও হ্যাঁ, আরেকবার গোপালের বাড়িও ঘুরে যাও। ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে এনো। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, ওঠো। কে? আমি রাজবাড়ির রক্ষী। কি ব্যাপার? কাল রাতে ভূত এসে রাজকোষ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে গো মহারাজ তাই ডাকছেন। তাড়াতাড়ি চলে, এক্ষুনি চলো। সে কি, ভূতের চুরি? ঠিক আছে আমি আসছি। তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা।
বাবা, কি আশ্চর্যের কথা! ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল। যা, আচ্ছা, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আমরা তো সকলেই জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয়। হয়তো সেই রকম কোনো ভূত এসেছিল কাল রাতে। তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল, ঠিক আছে, কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে? হ্যাঁ, ভূতের তো আর টাকা পয়সার দরকার হয় না। আচ্ছা, ভূতে মানুষের ঘাড় মোটকে মেরে দেয় কেন? হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে। একেবারে ঠিক কথা। এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরনো আক্রোশ থেকেই ভূতেরা এই কাজ করেছে। বাজে কথা বলবেন না তো। ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ। হ্যাঁ, আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত। ভূত বলে কিচ্ছু হয় না, এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল। হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে। হ্যাঁ, সত্যিই আছে। হ্যাঁ, তুমি প্রমাণ করে দিতে পারবে? পারবো মহারাজ। আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি, বহুবার আত্মাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছি। মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তা কোন প্রেতাত্মাকে নামিয়ে এনেছিলেন শুনি? বাবা, তিনি যে সে ব্যক্তি নন, তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই। জ্যাঠামশাই? তোমার নিজের জ্যাঠামশাই? হ্যাঁ মহারাজ, তিনি আমার নিজের জ্যাঠামশাই। আমার খুব অল্প বয়সে তিনি মারা গেলেও তার চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার। তাই নাকি? তা কিরকম দেখতে ছিলেন তিনি? কিরকম হবে? ওই সকলে যেমন হয়, তবে তবে একটু মোটা সোটা ছিলেন। এই আমার মতো মোটা? না না, তোমার মতো নয়, তোমার মতো নয়। তাহলে কার মতো? ওই অনেকটা কার মতো যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভোলা ময়রার মতো। তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন, তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে, মানুষের না ভূতে। খুব ভালো প্রস্তাব। মন্ত্রী মশাইয়ের জ্যাঠামশাই যখন, তখন নিশ্চয়ই ওই ভালো ভূতই হবেন। আর আমি শুনেছি ভালো ভূতেরা এসব ব্যাপারে ওই জ্যান্ত মানুষকে সাহায্য করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালী পুজোর আগেই আহ্বান করো তোমার জ্যাঠামশায়ের আত্মাকে। তার সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর। কিন্তু মহারাজ, বিদেহী আত্মার আগমনের জন্য একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয়। আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে। আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না। আর মাধ্যম? চিন্তা করবে না, আমি না হয় মাধ্যম হব। এই, আমরা লুকোলাম। নিরপুটি, ধর দেখি আমাদের। দেখলি তো? হ্যাঁ, ওই মন্ত্রী মশাই এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল। ঠিক বলেছি। তখন তো খুব উঁচু গলা করে বলল কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাব, কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না। বোঝো শনি, এই জন্যই না ওই মন্ত্রী মশাইয়ের কাজ করতে একেবারে ইচ্ছে করে না। ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতালাম, রাতের অন্ধকারে মাটি কুপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁতে রাখলাম। কোদাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল, অথচ এই হাতটাই আজ খালি। দূর, ভালো লাগে না। ঠিক আছে, কালী পুজোটা মিটতে দে, তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাঁড়ি ভেঙে দেব। এখন চল। কোথায়? এই একটা কাজের জন্য মন্ত্রী মশাই ডেকে পাঠিয়েছেন। আবার ওই মন্ত্রীর খপ্পরে পড়বি? না না, এবার আর খপ্পরে পড়বো না। আগে নগদ নারায়ণ, পরে কাজ। ও, ওরা তাহলে ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতিয়েছে না? গোপাল দাদুকে ব্যাপারটা জানানো দরকার। বলিস কি রে গুলটি? তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে। তাই তো ভাবি, ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপানো হচ্ছিল কেন? ঠিক আছে, ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে। তাই করো দাদু। তোদের কিন্তু একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে বলো, আমরা ঠিক করতে পারবো। খুব ভালো। তাহলে অন্য দিকগুলো একটু গুছিয়ে নিয়ে তোদের বলবো। এখন তোরা সব বাড়ি যা।
কি গো গোপাল, কিছু কিনবে নাকি? না গো, কিছু কিনতে আসিনি, তোমাকে একটা কথা বলতে এসেছি। বলো বলো। না, এখানে প্রকাশ্যে এমন ভাবে বলা যাবে না, একটু আড়ালে বলতে হবে। চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি। কালই ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে, এমন ভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে। নেপথ্যের আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না। কি বলছো গোপাল? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না গো, এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নীচ কাজ উনি করলেন কিভাবে? তাই তো বলছি, যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে, না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে ভাই। ঠিক আছে ঠিক আছে, এই টাকা উদ্ধারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ, অং হিং ব্রিং ক্লিং ক্লিং ভূতং প্রেতং ব্রহ্মদাত্রী ফট। এসে যাও জ্যাঠামশাই ঝটপট। বাবা, কি মন্তরের ঘটা! ও জ্যাঠামশাই এসে গেছো, এখন বিজ্ঞানীর দেহে ভর করো। এবার বটা ভাঙা জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বললেই ব্যাস কেল্লা ফতে। বাবারে বাবারে, ও জ্যাঠামশাই এসেই যখন গেছো তখন কথা বলো, বিজ্ঞানীর মুখ দিয়ে বলো কে চুরি করেছিল বলো। ভুতুড়ে পরিবেশ তৈরি করার জন্য বটা ঘটা আবার ধোঁয়া দিচ্ছে। হ্যাঁ, বাহ বাহ, ব্যাটাদের বুদ্ধি আছে দেখছি। এসো জ্যাঠামশাই এসো, এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো। হতচ্ছাড়াদের বাড়াবাড়িটা একবার দেখেছো? হ্যাঁ, বলেছিলাম জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বলতে, তা না একেবারে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হ্যাঁ, এ কি জ্যাঠামশাই, কোনো শরীরকে মাধ্যম না করে একেবারে সরাসরি চলে এলে যে। চলে এলাম রে, চলে এলাম। সামনে কালী পুজো, ভূত প্রেতরা এখন তো ওই সরাসরি লোকালয়ে চলে আসে। তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এ তো বড্ড বাড়াবাড়ি করছে, শেষে আবার ফেঁসে না যায়। তা এসেই যখন গেছো তখন বলো, রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে? ভূতেই টাকা চুরি করেছে তো? হ্যাঁ, ভূতেই টাকা চুরি করেছে, তবে তারা ওই আসল ভূত নয়। হ্যাঁ, চুরি করেছে ওই ভূত সেজে আসা দুটো বদমাস। মানে? হ্যাঁ রে হ্যাঁ, তারা তোরই লোক রে শয়তান, বটা আর ঘন্টা। এই এই এসব এসব কি বলছিস বটা? হ্যাঁ, তোকে কি আমি এই সব কথা বলতে বলেছিলাম? এই যে মুখ ফসকে এসব কি বলে ফেললাম? হ্যাঁ, কে বটা? এ তো আমাদের ভোলা ময়রা। ভোলা ময়রা, এবার চিনতে পারছেন? এসব হচ্ছেটা কি? হ্যাঁ, মন্ত্রী মশাই, আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। হ্যাঁ, এসব আমাকে ফাঁসাবার জন্য করা হচ্ছে। বল বটা বল, সত্যি কথা বল। সত্যি কথা বললে শাস্তি কিন্তু কম হবে। আমাদের কোনো দোষ নেই, যত নষ্টের গোড়াই মন্ত্রী। ওর কথাতেই ভূত সেজে আমরা কোথাকার থেকে ওই টাকা চুরি করেছিলাম। আমাদের কোনো দোষ নেই। আমার 12টাতে বেজে গেল। এবার ভালো ছেলের মতন বলে ফেলুন তো, টাকাগুলো কোথায় রেখেছেন? এবার এবার পাগল সেজে যাই, না হলে যার নিস্তার নেই। হ্যাঁ, জানি না আমি জানি না, টাকা ফাঁকা আমি কিছু জানি না, কিছু না
জানেন না তো, কিন্তু আমি জানি আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে। মহারাজ, আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যাবে, আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে। গোপাল, তোমার জন্যই এবারও ধুমধাম করে মায়ের পুজো হবে। সকলে পেট পুড়ে মায়ের প্রসাদ খাবে। আমাদের কিন্তু পেট পুড়ে মন্ডা খাওয়াতে হবে মহারাজ। আরে তোরা আবার কোথা থেকে এলি? বারে গোপাল দাদুর কথা মতো ভুতুরে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জানলার ওপাশ থেকে ধোঁয়া দিচ্ছিলাম। আমিও যা করেছি সব ওই গোপালের কথায়। হ্যাঁ, গোপালই আমাকে ওই আড়াল থেকে বটা ঘটার উপর নজর রাখতে বলেছিল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। চলো চলো তখন সকলে এবার ফেরা যাক। আমাদের কি হবে মহারাজ? তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে। সেনাপতি, এদের কারাগারে নিয়ে চলো। দেখেছো, পুকুরের ঘাটে যাওয়ার সময় ডেকে দিয়ে গেলাম। ওদিকে আমার রাজ্যের কাজ হয়ে গেল, আর এদিকে বুড়োর ঘুম থেকে ওঠার নাম নেই। হ্যাঁ, এই ওঠো ওঠো বলছি, ওঠো। ধুত্তেরি, ঘুমটা যেই একটু জমাট বেঁধেছিল অমনি খেপা ষাঁড়ের মতো ঠেলা মেরে আর দাঁড় কাকের মতো চেঁচিয়ে দিল আমার ঘুমের 12টা বাজিয়ে। এই কি বলে কি তুমি? আমি খেপা ষাঁড়, আমি দাঁড় কাক? দাঁড়াও দেখাচ্ছি তোমায়, দেখাচ্ছি। এই রে, সকালবেলাতেই দেবীর রণচণ্ডী খেতে গেছে। ওরে বাপ রে বাপ! এই মোটা ভুঁড়ি নিয়ে ছুটে আর কত দূর যাবে? আজ তোমারই একদিন কি আমারই একদিন। তাহলে তো এবার মক্ষম ভড়কিটা দিতে হয়। ওরে বাবা, বাবা, বুকের মধ্যে কি ধরফর করছে রে বাবা। ও বাবা, নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে। মাগো, প্রাণটা এক্ষুনি বুঝে বেরিয়ে গেল। কি গো, কি হলো তোমার? কেনে আমার দম যে বন্ধ হয়ে আসছে। শেষ সময় মুখে একটু জল দেবে। এমন কথা বলো না গো, আমি থাকতে কিচ্ছুটি হবে না তোমার, কিচ্ছু হবে না। তাহলে একটু জল। এই আমি এক্ষুনি ঘর থেকে জল নিয়ে আসছি গো, এক্ষুনি। কেমন এক কথাতে কাত হয়ে গেল। যাই, আমি এখন এই বুটিটা নিয়ে সামনের গাছের আড়ালে লুকিয়ে পড়ি। আরে, মানুষটা কোথায় গেল? এই তো এখানে শুয়ে কাতরাচ্ছিল। গিন্নি টুকি। তুমি? হ্যাঁ, আমি জলজ্যান্ত। আমি তাহলে তোমার শ্বাসকষ্ট সেটা সত্যি নয়? তোমার বটির কোপ থেকে বাঁচার জন্য সবটাই ছিল অভিনয়। বুড়ো, তোমার পেটে এত? ঠিক আছে, একবার বাড়ি এসো, দেখো তখন তোমার কি করি। আহা, রাগ করছো কেন গিন্নি? তুমি আমায় কাটবে বলে বটি নিয়ে তাড়া করেছিলে, আর তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম। ব্যাস, সুদবোধ হয়ে গেল। চলো বাড়ি যাই। গিন্নি, রাগলে না, এখনো তোমায় খুব সুন্দর লাগে গো। মরণ। এখন বাজার থেকে বেশ বড় দেখে একটা গোটা রুই মাছ কিনে এনে গিন্নিকে ঠান্ডা করতে হবে, না হলে যে কপালে দুঃখ আছে। বাপরে বাপ, যা খেপে গেছে। বাহ, বেশ সুন্দর রুই তো। হ্যাঁ গো ভাই, ওই বড় রুই মাছটা কততে দেবে? মাছটা আমি নিচ্ছি। এই রে, চিল। কই কোথায়? কই আকাশের চিল কোথায়? চিল তো এখানে। কেমন টুক করে মাছটা তুলে নিল। গোপাল,
গোপাল, এটা কিন্তু ভালো হলো না। মাছটা আমি নেব বলেছিলাম। কিন্তু আমি যে তারও আগে দর করেছিলাম, তাই মাছের ওপর আমারই অধিকার। ভাই এখন আমি চলি, হ্যাঁ? দামটা না হয় কালকে এসেই দিয়ে যাব। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল, এর শোধ কিন্তু আমি তুলে নেব। সকলেই তো এসে গেছো দেখছি। এবার তাহলে সভা শুরু করা যাক। তার আগে আমার একটা নালিশ আছে মহারাজ। নালিশ? হ্যাঁ মহারাজ, নালিশ। কিন্তু কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার? আপনার অতি প্রিয় আর আমার চিরশত্রু গোপালের বিরুদ্ধে। কেন কেন, কি করেছে আবার গোপাল? কি বলবো মহারাজ, আজ আমি আর গোপাল দুজনেই একই মাছওয়ালার কাছে মাছ কিনতে গিয়েছিলাম। আমি যেই রুই মাছটার দিকে হাত বাড়িয়েছি, অমনি গোপাল চেঁচিয়ে উঠে বলল, চিল। চিল? হ্যাঁ চিল। আর আমি যেই চিল দেখতে আকাশের দিকে তাকিয়েছি, অমনি গোপাল চিলের মতো ছোঁ মেরে ওই রুই মাছটা নিয়ে চলে গেল। আপনি হাসছেন মহারাজ? তো হাসবো না, তোমার মতো একটা ধেড়ে লোককে চিলের ভড়কি দিয়ে গোপাল মাছ নিয়ে চলে গেল। সত্যি গোপালের বুদ্ধির জবাব নেই। এটাকে বুদ্ধি বলে না মহারাজ, এটাকে বলে দুষ্ট বুদ্ধি, মানে দুর্বুদ্ধি। কি গোপাল, মন্ত্রী কি বলছে? আসলে মুখের মাছটা চলে গেছে তো, তাই রাগে অন্ধ হয়ে মন্ত্রী মশাই এসব বলছেন। উনি হয়তো ভুলে গেছেন যে আমার পুরো মাথা জুড়েই বুদ্ধি। দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো কখনো মন্ত্রী মশাইয়ের কথা মতো দুর্বুদ্ধি। বেড়ে বলেছ গোপাল, দরকারে সুবুদ্ধি, আবার প্রয়োজনে দুর্বুদ্ধি। গোপালের কথায় তাল না দিয়ে একটা সুবুদ্ধির পরীক্ষা নিন দেখি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। সুবুদ্ধির একটা পরীক্ষা নেব আমি। তবে শুধু গোপাল নয়, পরীক্ষা দিতে হবে তোমাদের সবাই। যে পরীক্ষায় সফল হবে তাকেই আমি বুদ্ধিমান বলে ধরে নেব। কি গোপাল, রাজি তো? আমি রাজি মহারাজ। কি মন্ত্রী, চুপ করে আছো কেন? মানে যদি সত্যিকারের বুদ্ধির পরীক্ষা হয়, তাহলে দেখবেন গোপালকে হারিয়ে একেবারে ভূত করে দেব। ঠিক আছে, কালই তাহলে তোমাদের বুদ্ধির পরীক্ষা হবে। এই শোনো, কাল যেন তেন প্রকারেণ গোপালকে বুদ্ধির পরীক্ষায় হারাতেই হবে। উমা, গোপালকে হারানো যে বড্ড শক্ত কাজ। ওরে বাবা, এ তো মাথায় ভেঙে পড়লো বাজ। দেখুন মন্ত্রীমশাই, গায়ে আমার যত জোরই থাকুক না কেন, ওই বুদ্ধি শুদ্ধি যে বড্ড কম। আমি চিকিৎসক মানুষ, জ্ঞান থাকলেও বুদ্ধি নেই। আহা, কি কথাই শোনালেন সব। বুদ্ধি নেই, বুদ্ধি নেই। ঠিক আছে, বুদ্ধির পরীক্ষায় আমি গোপালকে বুঝে নেব। মহারাজের কাছে প্রমাণ করে ছাড়বো যে গোপালের থেকে আমিও কিছু কম যাই না। আমি আপনার সাথে আছি মন্ত্রী মশাই। যেমন করেই হোক কাল গোপালকে একেবারে লেজনাং গোবরাং করে ছেড়ে দিতে হবে। বেটা টেকোটার খুব বুদ্ধির অহংকার। কি মহারাজ, কি শুনছি? কাল নাকি আপনি গোপালের বুদ্ধির পরীক্ষা নেবেন? শুধু গোপালের নয় রানী, পরীক্ষা নেব সকলের। দেখি কার বুদ্ধি সব থেকে বেশি। দেখবেন বুদ্ধির পরীক্ষায় গোপালই জিতবে। শুধু গোপাল গোপাল করো না তো রানী, কাল আমি এমন এক ধাঁধা দেব তাতে গোপালও না বেকায়দায় পড়ে যা। তাহলে তো কাল আমাকেও সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। ঠিক আছে, কাল চলে এসো রাজসভায়। তাহলে শুরু করা যাক বুদ্ধির পরীক্ষা। কি করে শুরু করবেন মহারাজ? আমাদের বুদ্ধির চূড়ামণি গোপাল যে এখনো গড়হাজির। আমি এসে গেছি মহারাজ। বাহ বাহ বাহ, এই তো গোপাল এসে গেছে। বাবা, আমি ঠিক জানতাম যে গোপাল গা ঢাকা দেবার পাত্র নয়। আমার উপর এই আস্থার জন্য অজস্র ধন্যবাদ মহারাজ। তাহলে শুরু হোক বুদ্ধির খেলা। আজ তোমাদের প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। কি আমার প্রশ্নটা সকলে বুঝতে পেরেছো তো? ঠিক বুঝতে পারলাম না মহারাজ। আচ্ছা,
আবার বলছি, প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। এ আবার কেমন প্রশ্ন মহারাজ? হ্যাঁ, বন্ধ আর খোলা কি এক? হ্যাঁ, বন্ধ মানে বন্ধ আর খোলা মানে খোলা, তাহলে বন্ধ সমান সমান খোলা হবে কি করে? সেটাই তো প্রশ্নের মজা। যার ঘটে বুদ্ধি আছে সেই ঠিক প্রমাণ করে দিতে পারবে যে বন্ধ সমান সমান খোলা। কি মন্ত্রী, তুমি পারবে তো? হ্যাঁ, মানে চেষ্টা করব মহারাজ। বেশ, তাহলে করো। কি গোপাল, তুমি কিছু বলো। আগে সকলে বলেনি, আমি না হয় সব থেকে শেষে বলবো। তাহলে চটপট বলে ফেলো, কারা কারা পার। আমি পারবো না মহারাজ। ও আমার দ্বারা হবে না, এ খুব শক্ত প্রশ্ন। না মহারাজ, আমি নাহি পারিব, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিব। বুঝতে পেরেছি, তোমাদের কারো দ্বারা হবে না। কি মন্ত্রী? মানে আমি তো মনে মনে চেষ্টা করে যাচ্ছি মহারাজ। তোমার দৌড় আমি বুঝে গেছি। গোপাল, তুমি না হয় এই প্রশ্নের সমাধান করো। সমাধান তো করা যেতেই পারে মহারাজ, কিন্তু এই রাজসভায় দাঁড়িয়ে তো এই প্রশ্নের সমাধান করা যাবে না। ব্যাস হয়ে গেল গোপালের বাহানা। আরে বাবা, যে পারবে সে তো এখানে দাঁড়িয়েই সমাধান করতে পারবে। না মন্ত্রী মশাই, এ প্রশ্নের উত্তর হাতে কলমে করে দেখাতে হবে, আর তার জন্যে আমার চাই একটা বড় দরজা, একটা কৃষ্ণ ফলক ও খড়িমাটি। ওরে বাবা, এত সব? হ্যাঁ মহারাজ, এত সব। তাহলে চলো আমার ঘরের সামনে, বড় দরজা ওখানেই পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কৃষ্ণ ফলক আর খড়িমাটি কোথায় পাওয়া যাবে? কোনো চিন্তা নেই মহারাজ, দুজন রক্ষী পাঠিয়ে দিন, তারা পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে আসবে। রক্ষী! আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। কি গোপাল, এই দরজা চলবে তো? চলবে না মানে? একেবারে উড়ে উড়ে চলবে। বাহ, নিয়ে এসেছো, হ্যাঁ, ঠিক আছে। এই দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করাও, আর খড়িমাটিটা আমার হাতে দাও। কি গো রাজপণ্ডিত, গোপাল কি করতে চাইছে কিছু কি বুঝতে পারলে? না মন্ত্রী মশাই, কিচ্ছু বুঝতে পারছি না। এবার এদিকে দেখুন সকলে, দরজার দুটো পাল্লাই বন্ধ থাকলে আমরা বন্ধ দরজা বলি, আর দুটো পাল্লা খোলা থাকলে কি বলি? খোলা দরজা। এক্ষেত্রে একটা খোলা আর একটা বন্ধ, তার মানে খোলা সমান সমান বন্ধ। মহারাজ, গোপাল কথার জাল বুনে আপনাকে বোকা বানাতে চাইছে। হ্যাঁ মহারাজ, অঙ্ক দিয়ে গোপাল আমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিক। সে তো দেবই পণ্ডিত মশাই, আর তার জন্যই তো কৃষ্ণ ফলক আর খড়িমাটি আনিয়েছি। আ আ আ আ আ দেখুন, দরজার এখন যে অবস্থান আমি সেটাই অঙ্ক আর কথায় কৃষ্ণ ফলকে লিখলাম। কি কারো বুঝতে কোনো অসুবিধে আছে? না না, এতে আর বুঝতে অসুবিধে কোথায়? দরজার ডান পাল্লা খোলা আর বাম পাল্লা বন্ধ, সেটাই তো তুমি অঙ্ক আর কথায় লিখে দিয়েছো। এবার অঙ্কের নিয়মে বাম পক্ষ থেকে 1/2 আর ডান পক্ষ থেকে 1/2 বাদ দিয়ে দেব। কি পণ্ডিত মশাই, বাদ দেওয়া যায় তো? হ্যাঁ, সে তো অবশ্যই যায়। তাহলে এবার কি দাঁড়ালো? খোলা সমান সমান বন্ধ। বাহ বাহ বাহ, অঙ্কে কি মাথা! এই যে খুব সাবধান রাজপণ্ডিত। গোপাল পণ্ডিতি করতে শুরু করলে তো তোমার অন্ন খেয়ে নেবে দেখছি। সত্যি গোপালের বুদ্ধির কোনো তুলনা নেই, সত্যি। সবই আপনার আশীর্বাদ রানীমা। কি মন্ত্রী মশাই, দেখলেন তো? দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো সখনো আপনার মতো দুর্বুদ্ধি। আচ্ছা গোপাল, তোমার এই যে বুদ্ধি, এটা কি জন্মগত নাকি এর জন্য চর্চা করেছো? পদের ধাড়ি মন্ত্রীকে পেঁচে ফেলবার জন্য এটা একটা মক্ষম সুযোগ। না না, ধ্যান করতে যাব কেন? ধ্যান করতে যাব কেন? তবে রোজ গোটা 25 করে কাঁচা লঙ্কা চিবিয়ে খাই। কাঁচা লঙ্কা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে বুঝি? আমি তো তার জলজান্ত প্রমাণ মন্ত্রী মশাই। তাহলে মন্ত্রী কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে দেখবে নাকি? তাতে যদি তোমার বুদ্ধি একটু হলেও বাড়ে। আমি অনেক কাঁচা লঙ্কা খাই মহারাজ। ঘোড়ার ডিম খান, খেলে আর বুদ্ধির খেলায় বারবার আমার কাছে হেরে যেতেন না। তাহলে হয়ে যাক কাঁচা লঙ্কা খাবার প্রতিযোগিতা। তবে যে সে কাঁচা লঙ্কা খেলে হবে না, খেতে হবে আমার শ্বশুর বাড়ির গাছের লঙ্কা। কি
বলবো যা ঝাল না। ঠিক আছে আমাকে এই ঝালের ভয় দেখিও না। আনো আনো তোমার শ্বশুর বাড়ির কাঁচা লঙ্কা। আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, তুমি যটা খাবে আমি তার থেকে একটা হলে বেশি খাবো। যাক, মন্ত্রী তাহলে আমার কলে মাথা গলিয়েছে। তাহলে কালই হয়ে যাক। কাল তো হবে না মহারাজ, আসলে শ্বশুর বাড়ি থেকে আনতে তো দুদিন মতো লেগে যাবে। তাহলে দুদিন বাদেই হোক। ওই দুদিন কিন্তু আমি রাজসভায় আসতে পারবো না মহারাজ। ঠিক আছে, এই দুদিন তোমার ছুটি। বারে বা, দুদিন বেশ ফোকটে ছুটি মঞ্জুর হয়ে গেল। আমি তাহলে কালই কাঁচা লঙ্কা আনতে চলে যাব। আর 3 দিনের দিন প্রতিযোগিতা। একটা কথা মহারাজ, প্রতিযোগিতায় জিতলে কিছু পুরস্কার মিলবে তো? অবশ্যই মিলবে, গুনে গুনে 10টা মোহর। বাবা, 10 মোহর? ও আশায় ছাই ঢেলে দাও গোপাল, কারণ পুরস্কারটা আমি পাচ্ছি। দেখা যাক। গিন্নি, বাজারের থলিটা ধরো। শোনো, ওর মধ্যে 52টা কাঁচা লঙ্কা আছে। একটা তুমি চিবিয়ে খাবে, আর বাকি 51টা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখবে। মরণ দশা, বলি আমি বা একটা খাবো কেন? আর 51টাই বা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখতে যাব কেন? যা বলছি করো, করলে কানের দুল আর নাকের নাকছাবি গড়িয়ে দেব। সোনার নাকছাবি আর দুল আমি এক্ষুনি করছি, এক্ষুনি। এই বাবারে বাবা, কি ঝাল গো! চলে গেল চিত থেকে রম্বদালু সাবধানে চলে গেল। খানিকটা গুড় জল খেয়ে নাও গিন্নি, ঝাল মরে যাবে। কাল তাহলে যা জমবে না। কালই তো কাঁচা লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা। হ্যাঁ। আচ্ছা, গোপাল কি সত্যি সত্যি রোজ 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খায়? হয়তো খায়, কিন্তু কোনো মানুষ কি 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে পারে? গোপাল যে কি পারে আর কি পারে না সে হিসেব আমি এখনো করে উঠতে পারিনি রানী। যাকে যাক, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। হ্যাঁ গো, রাতের বেলা লঙ্কা নিয়ে সব কি করছো বলো তো? কারুশিল্পী করছি গিন্নি, কারুশিল্পী। কারুশিল্প মানে? তুমি যেমন পটলের দোলমা বানাও, আমিও তেমনি কাঁচা লঙ্কার দোলমা বানাচ্ছি। ঠিক বুঝলাম না। আচ্ছা, পটলের দোলমা বানাতে তুমি ঠিক কি করো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে পটলের মোটার দিকটা কেটে সরনা দিয়ে ভেতরের বীজ বের করে নিয়ে তার মধ্যে মাছ কিংবা ছোলার ডালের পুর ভরে দাও, তাই তো? হ্যাঁ, তাই তো করি। আমিও ঠিক তাই করছি। লঙ্কার ভেতর থেকে বীজ বের করে ঝোলা গুড়ের পুর ভরে দিচ্ছি। আর তুমি যেমন ময়দার আঠা দিয়ে পটলের কাটা মুখটা জুড়ে দাও, আমিও তেমনি চিটে গুড় দিয়ে লঙ্কার সাথে বোঁটা জুড়ে দিচ্ছি। যাও, বিরক্ত করো না তো, এখন আমায় 25টা লঙ্কার দোলমা বানাতে হবে। যাও যাও যাও। তাই মিষ্টি পটলের দোরমা দিয়ে কি হবে শুনি? খাবে? কেন, আমি খাবো। আর 10টা মোহর জিতে এনে তোমার কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব। আচ্ছা, 51টা লঙ্কার মধ্যে থেকে 25টা লঙ্কার দোরমা বানাচ্ছ নাকি? বাকিগুলো কি করবে? ওখানেই তো আসল মজা। যাও যাও যাও, আর কথা না বাড়িয়ে আমার কাজ করতে দাও। আজই গোপাল আর মন্ত্রীর মধ্যে ঝাল লঙ্কা খাওয়ার প্রতিযোগিতার কথা সকলের মনে আছে তো? মনে আর থাকবে না মহারাজ, প্রতিযোগিতা দেখার জন্য আমরা সকলেই হয়ে আছি হন্যে। কিন্তু গোপাল তো এখনো কাঁচা লঙ্কা নিয়ে এসেই পৌঁছলো না। আর গোপাল দেখো গে যাও, ও হয়তো এতক্ষণে পগার পার হয়ে গেছে। মানে অতি সোজা, গোপাল হয়তো কেটে পড়েছে। আরে বাবা, 25টা কাঁচা লঙ্কা খাওয়া অত সোজা নাকি? হ্যাঁ, তার উপর শুনেছি গোপাল নাকি একেবারে ঝাল খেতে পারে না। আরে বাবা, সকলেই কি আর আমি নাকি? হ্যাঁ, কিন্তু গোপাল না এলে প্রতিযোগিতা তো ভুন্ডুল হয়ে যাবে। সেটা তো আমিও চাই। ফাঁকা মাঠে জিতে গিয়ে 10টা মোহর এঁকে গুজে বাড়ি চলে যাব। প্রাতঃপ্রণাম মহারাজ। এই তো গোপাল এসে গেছে।
তাহলে শুরু হোক প্রতিযোগিতা। এই নিন মন্ত্রী মশাই আপনার লঙ্কা। আর এটা আমার। নিন শুরু করুন। হ্যাঁ ওরে বাবা, গোপাল তো কজমজ করে চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ, গোপাল তো এবার দুটো লঙ্কা একসাথে চিবিয়ে খেলো। কি মন্ত্রী মশাই, শুধু দেখলেই হবে, খেতে হবে না? আরে খান খান। হ্যাঁ মন্ত্রী, খাও খাও, খেয়ে একেবারে দেখিয়ে দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবোই তো। গোপালের থেকে একটা হলেও বেশি খেয়ে আমি আমার কথা রাখবো। ওরে বাবা রে, ওরে মরে যাবো রে। জ্বলে গেল, মুখ পেট সব জ্বলে গেল। কি মন্ত্রী তো মাটিতে শুয়ে পড়লো। এই রাজবৈদ্য, একবার দেখো তো। না মহারাজ, নারী ওই সামান্য চঞ্চল হলেও ভয়ের কিছু নেই। আসলে ওই ঝালের চোটে তারও সে উনি ওই রকম করছেন। কি মন্ত্রী মশাই, লঙ্কা খাবেন না? খান। আমি আর ওর মধ্যে নেই। ওরে বাবা, তাহলে প্রতিযোগিতায় আপনি হেরে গেলেন তো? হেরেছি। তাহলে ওই 10টা মোহর? ও সব তোমার। তাহলে দিন মহারাজ 10টা মোহর। এই মোহর ভাঙিয়ে গিন্নিকে কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব মহারাজ। এই নাও 10টা মোহর। আচ্ছা গোপাল, আমি যতদূর জানি তাতে তুমি তো ঝাল খেতে পারো না। পারি না তো রানীমা। তাহলে টপাটপ করে এতগুলো ঝাল লঙ্কা খেলে কি করে? আগে ঝাল লঙ্কার পরিবর্তে আমি তো মিষ্টি লঙ্কা খেয়েছি রানীমা। মানে লঙ্কা আবার মিষ্টি হয় নাকি? মানে অতি সোজা মহারাজ। কাল সারা রাত জেগে আমি আমার ভাগের সব লঙ্কার পেট থেকে ঝাল বীজ বের করে তার ভেতর ঝোলা গুড় ভরে দিয়ে মিষ্টি করে নিয়েছি। আর সেই মিষ্টি লঙ্কাই তো এতক্ষণ মহানন্দে চিবিয়ে খেলাম। আর আসল ঝাল লঙ্কা খেয়ে মন্ত্রী মশাই কাত হয়ে গেলেন। গোপাল, তোমার পেটে এত জোচ্চোর, তোমাকে খাওয়া খারাপ, আমি বাবা পালাই। মেরেই ফেলবো। গোপাল দাঁড়াও বলছি। গোপাল, ভালো হবে না কিন্তু।